হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজকের ক্লাসে তোমরা থাম্বনেল দেখে বোধহয় বুঝতেই পারছো আজকে কি নিয়ে, কি টপিক নিয়ে আমাদের ভিডিও বা কি ক্লাস আমরা করাতে চলেছি। আমাদের যে সামনে আরআরবি, এনটিপিসি আছে, কনস্টেবল আছে, আরপিএফ এবং তাছাড়াও রেলওয়ে গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষাগুলোই আছে, তার জন্য একটা ইন্টেন্স রিভিশন। যে রিভিশন ক্লাসে আমি প্রত্যেকটা দিন 10টা করে অঙ্ক করাবো এবং 10টা কোশ্চেন তো করাবো, 10টা প্রশ্ন, প্রাসঙ্গিক কোশ্চেন রিসেন্ট টাইমসে পড়েছে বা প্রিভিয়াস ইয়ারে পড়েছে, এই ধরনের কোশ্চেন তো করাবোই। সেই সাথে সাথে আমরা তার যে পারিপার্শ্বিক একটা কোশ্চেন থেকে আরো যে পারিপার্শ্বিক কোশ্চেন আসতে পারে বা সেই টপিক থেকে আরো যে ধরনের কনসেপ্ট আছে সেইগুলোও কিন্তু আমি একই সাথে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ক্লাসে, বা রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব। বাংলায় এই ধরনের ক্লাস ম্যাথামেটিক্স এর ওপর কিন্তু প্রথমবার আসতে চলেছে। আমি আশা রাখছি যে সবাই, প্রত্যেকে তোমরা যারা ক্লাসটা করছো বা করবে, সিরিজটাকে অত্যন্ত পছন্দ করতে চলেছো। তো শুরু করছি আজকের ক্লাস। যারা যারা এই ক্লাসের লেকচারের পিডিএফ পেতে চাও, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল কিংবা আমার অ্যাপে গিয়ে তোমরা কিন্তু সেই অ্যাক্সেসটা পেয়ে যাবে। আমার অ্যাপ সোমনাথ ম্যাথস, সেখানে এই ইন্টেন্স রিভিশনের ক্লাসগুলো সেখান থেকেও তোমরা করতে পারবে। এবং তাছাড়াও আরেকটা জিনিস আমি বলতে চাই যে তোমরা এই অ্যাপ থেকে তোমরা কিন্তু ফ্রিতে রেলের জন্য প্র্যাকটিস মক অ্যাভেল করতে পারবে। অলরেডি 3খানা মক কিন্তু আপলোড করে দেয়া হয়েছে আমার অ্যাপে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আরআরবি এনটিপিসি ইন্টেন্স রিভিশন। ইন্টেন্স রিভিশন মানে একদম পুরো দমে রিভিশন করব, যেখানে পুরো 360 ডিগ্রি প্র্যাকটিস আমরা করব। চলো, প্রথম কোশ্চেন দেখো দেয়া আছে, বলছে ইফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, if the roots of a quadratic equation 2 minus p into x square plus 2px minus p plus 1 equal to 0 are equal, then the value of p is, p এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? তাহলে একটা জিনিস মনে রাখবে, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ইন জেনারেলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট গুলো বা এর যে বীজগুলো হবে সেগুলো কিরকম হবে সেটা নির্ধারণ করে এদের ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট কোনটাকে বলে? বি স্কোয়ার মাইনাস 4ac যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বলা হয় এর ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের যা ভ্যালু হবে সেটাই আমাদেরকে নির্দেশ করবে যে আমাদের এটার ভ্যালু কি হবে। এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস 0 হয়, 0 থেকে ছোট হয়, তাহলে যে রুটস গুলো হবে সেই রুটস গুলো হবে ইমাজিনারি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তাহলে হবে রিয়েল রুটস, মানে বাস্তব রুটস। এবারে যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, তখন হবে রিয়েল এবং আনইকুয়াল, অর্থাৎ দুটো আলাদা আলাদা। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তখন হবে এটা রিয়েল এবং ইকুয়াল। কেন এটা প্রাসঙ্গিক হয়ে ওঠে? কারণ যখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করবে, তখন যে দুটো রুট পাই, ধরো এই যে এটার অ্যান্সার হবে এক্স, এই এক্স এর ভ্যালু হয় কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই রুটের ভেতর যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ যদি হয়ে যায় তাহলে রুট করতে পারবো না, তাহলে ইমাজিনারি হয়ে যাচ্ছে। আর এটা যদি 0 হয়ে যায়, তখন কি হবে? দুটোই রিয়েল রুট হয়ে যাবে, কারণ একবার প্লাস হয় একবার মাইনাস হয়। তাহলে প্লাস আর মাইনাসের পরে যদি 0 থাকে, সেটা কি তৈরি করে দেয়? সেটা তৈরি করে দেয় হচ্ছে একই রুট হবে, হ্যাঁ কি না? তো এই হচ্ছে ব্যাপার। আনইকুয়াল হলে সেটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে দুটো আলাদা আলাদা মান আসবে। ধর এটার পুরোটার ভ্যালু 4 আসছে, তাহলে একবার প্লাস 4 আসবে, একবার মাইনাস 4 আসবে, দুটো আলাদা আলাদা মান আসবে আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানেও আমরা কি করব, যেহেতু বলা আছে যে ইকুয়াল বলেছে, মানে কি, যে দুটো বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা কি হবে? 0 হবে। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে এইটা, বি এর ভ্যালু হচ্ছে এইটা, আর সি এর ভ্যালু হচ্ছে এইটা মাইনাস সহ, কারণ আমাদের তো রাখতে হয় সি এর আগে প্লাস। তাহলে দেখো আমরা বি স্কোয়ার মাইনাস 4ac আমরা বার করবো। তাহলে বি এর ভ্যালু 2p তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মাইনাস p ইন্টু, তাহলে কত হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ, মাইনাসটা ব্র্যাকেটে রাখবো, মাইনাস অফ p প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে আমরা এখানে কি বললাম, 4p স্কোয়ার মাইনাস, এখানে কাটাকাটি করলে এটার সাথে এটা করলে 8 মাইনাস 4p, মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছে এখানে, আর এটা p প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে 4p স্কোয়ার প্লাস 8p
মাইনাস 4p স্কোয়ার প্লাস 8 মাইনাস 4p ইকুয়াল টু 0। 4p স্কোয়ার 4p স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4p এর ভ্যালু পাচ্ছি -8। ওকে, তো p এর ভ্যালুটা পাচ্ছি -2, অর্থাৎ অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেল, এবং তার অনুষঙ্গিকে যা যা আসে সেগুলো আমি বলে দিলাম। চলো নেক্সট পরের কোশ্চেন কি দেওয়া আছে, ইফ sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 3.2 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec থিটা। তো এখানে একটা ফর্মুলার আকারে তুমি একটা জিনিস মনে রাখবে, দেখো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1 হয়। এবারে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটাকে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, একটা পাবো a প্লাস b অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা, আর একটা পাবো sec থিটা মাইনাস tan থিটা, তার ভ্যালুটা যাবে 1। এবারে মনে রাখবো sec থিটা প্লাস tan থিটা যদি আমাদের দেয়া থাকে তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে 1 মাইনাস sec থিটা tan থিটা, বা উল্টোটাও বলতে পারি, বা আমি বলতেই পারি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা, অর্থাৎ প্লাস থাকলে 1 বাই মাইনাসটা এটা হবে। তাহলে আমাদের এটা দেয়া ছিল, আমরা মনে করছি এবারে যদি দেয়া থাকে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি আমাদের p দেয়া থাকে, তাহলে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 1 বাই p। এবারে এই দুটোকে যদি যোগ করি আমরা, tan tan কেটে যাবে, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে p প্লাস 1 বাই p, অর্থাৎ p স্কোয়ার প্লাস 1 বাই p। তাহলে sec থিটার ভ্যালু দেখতে হবে কত, p স্কোয়ার প্লাস 1 বাই 2p। ঠিক আছে, একইভাবে যদি tan থিটা জিজ্ঞেস করতো তাহলে হতো কত, p স্কোয়ার মাইনাস 1 বাই 2p। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, যদি ডাইরেক্ট sec থিটা প্লাস tan থিটা যদি p দেয়া থাকে, sec থিটার ভ্যালু হবে এটা, tan থিটার ভ্যালু হবে এটা। এটা মুখস্থ করে রাখতে পারে, অনেক সময় সহজ হয়ে যায়। এই কোশ্চেনটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন এসেছিল এখানে। তো চলো এবারে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি sec থিটা প্লাস tan থিটার ভ্যালু দেওয়া আছে 3.2। ওকে, তাহলে আমরা এখানে বার করব কি, sec থিটা প্লাস tan থিটার ভ্যালু আছে এটা, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু। আচ্ছা, আমাদের তো এটা বার করার দরকার নেই, আমাদের ডাইরেক্ট sec থিটার ভ্যালু দরকার। তাহলে sec থিটার ভ্যালু কত যাচ্ছে, p স্কোয়ার প্লাস 1 বাই 2p। তাহলে p মানে 3.2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 3.2। তাহলে 32 স্কোয়ার আমরা জানি কত, 1024, 10.24 প্লাস 1 বাই 6.4, তাহলে কত হচ্ছে 11.24 বাই 6.4। দশমিক তুলে দিলে এখানে 100, এখানে হয়ে যাবে 10। ক্যালকুলেশনটা করে নাও, 2 দিয়ে করলে 56, 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করে 10 16, 2 দিয়ে করলে 28, তাহলে 281 বাই 160 আসছে, 281 বাই 160 এটা আসছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নিয়ে আমরা ভাগ করে নাও, তাহলে একটু ভাগ করে নাও, 281 আসছে এখানে আর 160। তাহলে প্রথমে তো 2 দিতে যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, তাহলে 1 2 1 121, দশমিকের জন্য 0 এলো, কত দিয়ে যাবে 7 লং 112, হ্যাঁ কিনা। তাহলে 1.7 দিয়ে একটাই অপশন আছে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ইমেজ কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে একটা প্রশ্ন, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 7.8 when reflected along x axis, x axis এর along এর যদি রিফ্লেক্ট করে তাহলে কি হবে, অ্যান্সার কি হবে। তাহলে দেখো আমরা কি করব, আমরা এখানে ইমেজ, তাহলে একটা পয়েন্ট কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, একটা পয়েন্ট দেওয়া রয়েছে, মনে করছে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমাদের আছে, এক্স এক্স ড্যাশ, একটা হচ্ছে ওয়াই ড্যাশ ওয়াই, আর মাঝখানে আছে 0 0 মূল বিন্দু, অরিজিন মানে হচ্ছে 0 0 স্থানাঙ্ক। তো আমরা লেখচিত্রের এক্স দিক বরাবর আমরা জানি এদিকে কি হয়, পজিটিভ হয়, এই দিক বরাবর এক্স এর নেগেটিভ, উপর দিকে ওয়াই এর পজিটিভ, এই দিকে হচ্ছে এক্স এর নেগেটিভ, ওয়াই এর নেগেটিভ, এটা আমরা জানি। এবারে যখন বলছি 7 8 মানে কি, এই যে কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ থাকে, এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ। এই কোয়াড্রেন্টে কি হয়, এক্সটা নেগেটিভ, প্রথমে যে কোনো কোঅর্ডিনেটকে লেখা হয় প্রথমে এক্স, তারপরে লেখা হয় ওয়াই কে, ওয়াই অ্যাক্সিস এ লিখতে হয়। তাহলে প্রথমে মাইনাস তারপরে প্লাস, এদিকে কি হবে প্রথমে মাইনাস তারপরে মাইনাস, আর এখানে কি হবে প্রথমে প্লাস তারপর হচ্ছে মাইনাস। এইভাবে 4টে কোঅর্ডিনেট তৈরি হয়, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস। এবারে আছে কত 7 8 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে যে কোনো জায়গায় এখানে একটা 7
আর একটা স্থানাঙ্ক ছিল। তাহলে আমাদেরকে বলেছে এর এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে আমাকে রিফ্লেকশন, মানে এক্স অ্যাক্সিসটা যদি আয়না হয়, এটাকে যদি আয়না মনে করি, তাহলে এখানে প্রতিবিম্ব কত হবে। তাহলে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে যদি দেখতে হয়, আমি দেখবো এক্স থেকে কত দূরে আছে এইদিকে, ঠিক তত দূরেই থাকবে এইদিকে, হ্যাঁ কিনা? এটাই তো প্রতিবিম্ব। রিফ্লেকশন মানে কি? প্রতিবিম্ব। তাহলে এখান থেকে কতটা দূরে আছে? উপর দিকে। প্রথমে 7টা কি, এখান থেকে এটা দূরত্ব এখান থেকে এটা 7 ছিল, এখান থেকে এটা +7 ছিল, এখান থেকে এটাও +7ই থাকবে, কারণ এক্স অ্যাক্সিসে দুটোই প্লাস। তাহলে চেঞ্জ কোনটা হবে? উপর দিকে, উপর আর নিচের দিকে কে যায়? ওয়াই যায়। তাহলে উপর দিকে ছিল কত? 8। তাহলে পরে যখন রিফ্লেকশন হচ্ছে নিচের দিকে 8 যাবে, ঠিক এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে 8 ছিল, এখন নিচের দিকে 8 যাবে, নিচের দিকে 8 মানে -8। তাহলে স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? 7 তো ছিলই, হয়ে যাচ্ছে -8, অর্থাৎ 7.-8, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটাই যদি বলতে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কত, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কত, এদিকে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কত, তাহলে এখান থেকে এটা কত দূরে আছে? +7 আছে, তাহলে এখান থেকে এটা কত হবে? -7, এখানে হবে -7। এই উপরের দিকে তো 8ই থাকবে, তাহলে -7 আর +8, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার। এইভাবে করা হতো। ওকে, যদি বলতো মূল বিন্দু থেকে কত, তাহলে মূল বিন্দু থেকে ঠিক এখানে যতটা প্লেস, এখান থেকে ততটা প্লেস, তাহলে এখানে হয়ে যেত কত? -7 আর -8, ঠিক আছে? এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কোন কোন জায়গাতে কি কি জিনিসটা ঘটে। শুধুমাত্র এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা অরিজিন এইটা দিয়ে না দিয়ে কোনো একটা লাইন দিয়েও দেখাতে পারে, সেটাও জিজ্ঞেস করতে বলে কিন্তু, যে একটা x = 1 এর সাপেক্ষে কত, তাহলে তখনও কিন্তু বার করতে হবে আমাদেরকে। সেটা আমি অন্য একটা ক্লাসে আমি সেটা দেখাবো। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রির কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে কি আছে? ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে কি আছে? আমাদেরকে কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন ডিস্টেন্স ফর্মুলা। দুটো পয়েন্ট দেয়া আছে, তার ডিস্টেন্স ফর্মুলা। মনে করো একটা পয়েন্ট x1 y1, একটা পয়েন্ট দেয়া আছে x2 y2। যদি বলি এই দুটোর মধ্যে ডিস্টেন্স ফর্মুলা কি হবে, তাহলে খেয়াল রাখতে হবে এই দুটোর মধ্যে ডিস্টেন্স ফর্মুলা হবে √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার স্কয়ার। এবারে যদি মিড পয়েন্ট ফর্মুলা যদি বলি, যে একটা লাইন দেয়া আছে, তার একটা কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, একটা কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। যদি আমি জিজ্ঞেস করি এদের মিড পয়েন্টে যদি p থাকে, তাহলে p এর যে স্থানাঙ্ক হবে সেটা কি হবে? সেটা হবে x1 প্লাস y2 বাই 2, আর হবে y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা। আর একটা কি? আর একটা ধরো দেয়া আছে সেকশন ফর্মুলা, ঠিক আছে? বা সেকশন ফর্মুলা, সেকশন মানে কি? কোনো একটা লাইনকে কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা রেশিওতে ভাগ করে, ধরো এই লাইনটা m:n অনুপাতে ছেদ করেছে, কাকে? x1 y1 এবং x2 y2 কে ছেদ করেছে, তাহলে কিরকম হবে? তাহলে কিরকম হবে? তাহলে আমরা কিভাবে করব? এই যে ফর্মুলাটা হবে, এই যে পয়েন্টের ফর্মুলাটা হবে, সেটা হবে m x2 প্লাস n x1 বাই m প্লাস n, আর m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এটা ফর্মুলা। আর কোন একটা ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্সেস, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2, আর একটা হচ্ছে x3 y3। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয়? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয়? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল মনে রাখবে কত হবে? হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস, তারপর কত হবে? x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, ঠিক আছে? এই তিনটে। ওকে, এটা মনে রাখবো কি করে? 1 2 3 2 3 1 3 1 2 123 231 312, এইভাবে মনে রাখলে অনেক সময় সহজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এত কিছু জিনিস কিন্তু এটা থেকে আমরা বললাম, এটা কিন্তু RRB NTPC 2021 পড়েছিল। আশা করি এই রেফারেন্স গুলো দিয়ে তোমার আরেকটু ভালো করে রিভিশন হতে হেল্প হবে। চলো পরে কি দেয়া আছে? ইফ দ্য ওয়ান সাইড অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেয়া আছে 6√3 সেমি, হোয়াট ইজ ইট সাইড? একদম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড দেয়া আছে, তাহলে হাইট কত হবে? তাহলে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কাকে জানি? যার 3টে বাহু সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, 3টে বাহুই যদি সমান হয় তাকে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলি।
এবারে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি এ হয়, হ্যাঁ এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি এ হয়, তাহলে এর হাইট মনে রাখতে হবে কত হবে, এর হাইট হয় √3/2 ইন্টু সাইড, আর এরিয়া হয় কি √3/4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা এরিয়া। আর কি জিনিস এর মনে রাখতে হবে, যদি এর ভেতরে কোনো একটা বৃত্ত থাকে, আমি পুরো জানকারিগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে যা যা আসে আর কি, জানকারি খুব হিন্দি শব্দ, তো এর থেকে যা যা জিনিস আমরা জানতে পারি তার বিশদে আমি বলে দিচ্ছি আর কি। ইনরেডিয়াস হবে, সেটা হবে কত, ইনরেডিয়াস ইকুয়াল টু মনে রাখবে a/2√3, ওকে, সাইড বাই 2√3, আর সার্কাম রেডিয়াস অর্থাৎ বাইরে যদি কোনো একটা বৃত্ত টানি আমরা, সেই যে সার্কাম রেডিয়াস পাবো, সার্কাম রেডিয়াস, তাহলে তার সার্কাম রেডিয়াস ইকুয়াল টু মনে রাখবে a/√3 হয়। ঠিক আছে, এই কটা জিনিস জানতে হবে, আরো অনেক কিছুই তথ্য আছে। হ্যাঁ, আর কি, যেমন এর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এর যে মিডিয়ান গুলো, মিডিয়ানের পয়েন্ট অর্থাৎ এই যে ইকুয়াল পয়েন্ট, এটা হচ্ছে কি সেন্ট্রয়েড জি, এটাই মিডিয়ানের পয়েন্ট, এটাই হবে অ্যাঙ্গেল বাইসেক্টরের পয়েন্ট, এটাই হবে অর্থো সেন্টারের পয়েন্ট, এগুলো সবগুলো এক হয়, অর্থাৎ ওর অর্থো সেন্টার, সেন্ট্রয়েড, সার্কাম সেন্টার, হ্যাঁ এগুলো সব একই বিন্দুতে অবস্থান করে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। জি, হ্যাঁ, তারপরে আই, হ্যাঁ এইচ, এইগুলো সব একই, আই মানে হচ্ছে ইনসেন্টার যেটা আছে, এগুলো সব একই বিন্দুতে, হ্যাঁ মানে একই বিন্দুতেই থাকে আর কি এটা। আচ্ছা, যে প্রশ্নটা আমাদের করা, আমাদের এ দেয়া আছে 6√3, তাহলে আমাদের কি হবে অ্যান্সার, তাহলে আমাদের কি অ্যান্সার হবে, আমাদের হাইট ইকুয়াল টু হবে কত, √3/2 ইন্টু 6√3, অ্যান্সার আসছে এখানে আসছে 3, 3 ইন্টু 3 অ্যান্সার হবে 9/7। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 4টা এ। চলো, একদম সহজ কোশ্চেন ছিল। পরে 5এরটা কি আছে, ইফ দ্য রেশিও অফ টু ইন্টেরিয়র angles of the same side of a transversal, okay, intersecting the parallel lines in 3:7, then what is the positive difference between the measure of two interior angles? বলছে একটা দুটো কি বলছে, দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল একই দিকে আছে, একটা যেখানে একটা ট্রান্সভার্সাল লাইনের একই দিকে আছে, দুটো প্যারালাল লাইনের মধ্যে, দেখো দুটো প্যারালাল লাইনের মধ্যে একটা ট্রান্সভার্স আছে, এই দুটো প্যারালাল লাইন মনে করে এটা ট্রান্সভার্স, ট্রান্সভার্স মানে হচ্ছে ছেদক। এবারে যে ট্রান্সভার্সটা আছে তার একই দিকে দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, মনে করো এই দিকটা আর এই দিক, এদের অনুপাতে এটা যদি 3 হয় এটা হচ্ছে 7, মানে এটা যদি 3x হয় এটা হচ্ছে 7x। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো ডিফারেন্স কত হবে জানতে চাইছে, তাহলে ডিফারেন্স জানার আগে এই ধরনের যে অ্যাঙ্গেল গুলো হয় তার যে প্রপার্টিজ এটা একটু জানা উচিত। সেইটা আমরা কিভাবে জানবো, মনে রাখবে দুটো যদি প্যারালাল লাইন হয় এবং তাদের যে এটা পাচ্ছি আমরা, এটা পাচ্ছি 3x এবং এটা 7x, এই দুটো যোগফল সবসময় কি হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ যদি একই দিকে থাকে একটা প্যারালাল লাইনের, দুটো প্যারালাল লাইনের মধ্যে একটা ট্রান্সভার্স যদি একই দিকে থাকে, হ্যাঁ তাদেরকে বলা হবে কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এদিকে বলা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এবং এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে, এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো কি হবে, টোটাল হবে কত, 180 ডিগ্রি। 3x প্লাস 7x ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, তাহলে টোটাল 10x এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, x এর ভ্যালু হচ্ছে 18 ডিগ্রি, আর আমাদের দেয়া আছে কত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কত, 4 ইউনিট আর 7 ইউনিট ডিফারেন্স, সরি 3 আর 7 এর ডিফারেন্স 4 ইউনিট, তাহলে 4 ইন্টু 18, অ্যান্সার হয়ে যাচ্ছে 72 ডিগ্রি, অপশন হয়ে যাচ্ছে সি। এবারে এই দুটো লাইন থেকে আরো কিছু জিনিস একবার আমি মনে করিয়ে দিই, লাইনস অ্যাঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল থেকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা এই দুটো পড়ছি, আর অনেক জিনিসই বলবো ধীরে ধীরে। এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেলটা আছে, ধরো এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার, এটাকে 6 নাম্বার, এটাকে 7 নাম্বার, এখানে 8 নাম্বার বলছি। তাহলে এখানে মনে রাখবে, সরি, এখানে এই 1 আর 3, 1 এর সাথে 3, বা বলো 2 এর সাথে 4, বা বলো 5 এর সাথে 7, বা 6 এর সাথে 5, এটা 8, এটা 8 হবে,
বা 6 এর সাথে 8, এইগুলোকে বলা হয় কি জানো তো? এগুলোকে বলা হয় বিপ্রতীপকোণ। বিপ্রতীপকোণ, বিপ্রতীপকোণ, যেটাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ এগুলো প্রত্যেকটা সমান হয়, ঠিক আছে? বিপরীত বিপ্রতীপ কোণগুলো প্রত্যেকটা সমান। বিপ্রতীপ কোণ কি, ধরো এই দুটো লাইন আছে, এই দুটো লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করেছে, তো এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, এটাকে বলে বিপ্রতীপ কোণ, এবং সেটা দেখা যাচ্ছে এখানে। এবং এবং একের, দেখো 3-এর 4-এর যা ভ্যালু হবে তার ভ্যালু হবে 5-এর সাথে, 3-এর যা মান হবে সেটা হবে 6-এর সঙ্গে। তো এই ধরনের যেগুলো আছে সেগুলোকে বলা হয় একান্তর কোণ, যেগুলো ইংরেজিতে বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, বা কি বলা হচ্ছে একান্তর কোণ। আর কি জানতে হবে? 1-এর সাথে 6 সমান, 2-এর সাথে 5 সমান। কেন? 1-এর সাথে 6 বা 2-এর সাথে 5 বা 4-এর সাথে 7 বা 3-এর সাথে 8, এগুলো সমান কেন? এই যেগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল। একটা যদি সব তখনই হবে যেগুলো, এগুলো যদি প্যারালাল লাইনসের মধ্যে থাকে। হ্যাঁ, করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল জিনিসটা কি? করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কি সন্নিহিত কোণ, বাংলাটা হচ্ছে কি, সরি, করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ। অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত, আর করসপন্ডিং মানে হচ্ছে অনুরূপ কোণ, মানে একই রকম দেখতে। ঠিক এই লাইনটার এটা উপরে আছে, আর এটা প্যারালাল, এটা উপরের দিকে আছে। হ্যাঁ, সেম সাইডে এবং সেম সাইডে এবং সেম দিকে আছে আর কি, একই দিকে ডান দিকে আছে এবং উপরের, ডান দিকে এবং উপরের দিক দুটো প্যারালাল লাইন। ধরো এল একটা লাইন আছে, এম একটা লাইন আছে, তাহলে এই দুটো লাইনেরই উপরের দিকে ডান দিকে, উপরে ডান দিকে আছে, তো দুটোই অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলি একটা সমান হয়, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলি কিন্তু টোটাল যোগফল 180 ডিগ্রি, যেমন 4-এর সঙ্গে 6 180 ডিগ্রি, 3 আর 5 হচ্ছে 180 ডিগ্রি। আবার একটা লাইনে যখন একটা লাইন চলে আসে, তাহলে এই লাইনটা এই দুটোর যোগফলও কিন্তু 180 ডিগ্রি হয়। এইটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার পেয়ার। এখানে আলফা আর বিটা যেটা দেয়া আছে এটাকে বলা হয় লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার, আর অনেক কিছুই বলার আছে। আবার দুটো অ্যাঙ্গেল যখন যোগফলটা হয় 90 ডিগ্রি, তখন কি বলা হয়? তার হচ্ছে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি বা পূরক কোণ। কমপ্লিমেন্টারি, তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয় তখন বলা হয় সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি, ঠিক আছে? অর্থাৎ সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, পরেরটা, a train running with a speed of 84 kilometer per hour, with a speed of 84 kilometer per hour, processes for 9 seconds and it takes 30 seconds. Find the length of the platform. Find the length of the platform. এটা বলেছে, এটা একদম সহজ জিনিস, এখানে আর বিশদ জিনিস বোঝাবো না কিছু। একটা জিনিস শুধু আমাদেরকে জানতে হবে, ধরো একটা প্ল্যাটফর্ম আছে, এই একটা প্ল্যাটফর্ম, সরি একটা ট্রেন, এই কোন একটা ট্রেন যখন একটা গাছকে ক্রস করবে বা কোন একটা মানুষকে ক্রস করবে, দাঁড়িয়ে থাকা মানুষকে ক্রস করবে, বা কোন একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, বা কোন একটা মাইল ফলককে অতিক্রম করবে, তো এমন কোন অবজেক্টকে অতিক্রম যদি করে যাদের লেন্থটা ট্রেনটার সাপেক্ষে একদম ন্যূনতম, তখন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে, হ্যাঁ, সেই ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। কিন্তু এই ট্রেনটাই যখন কি করছে, যখন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ঠিক আছে, যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, কিংবা দাঁড়িয়ে থাকা বা কোনো একটা অন্য একটা ট্রেনকে অতিক্রম করছে, ঠিক আছে, কোনো একটা অন্য ট্রেনকে অতিক্রম করছে, কিংবা একটা টানেলকে অতিক্রম করছে, তো এই ধরনের যদি কোনো বস্তুকে অতিক্রম করে যাদের লেন্থটা ট্রেনের সাপেক্ষে সামান্য হলেও বেশি, মানে বেশি বলতে অনেক বড় আর কি, তখন যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেই ডিস্টেন্সটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হয়েছে, ট্রেনটা 84 সেকেন্ডে গেছে, 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, 9 সেকেন্ডে গেছে, পোলকে ক্রস করেছে, এবং প্ল্যাটফর্মকে ক্রস করেছে 30 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, 30 সেকেন্ডে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সেই ডিস্টেন্সটা নিশ্চয়ই ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সঙ্গে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর ট্রেনটা 9 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে কেবলমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্য। আমি যদি বিয়োগ করে দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 21 সেকেন্ডে যেটা অতিক্রম করে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য।
তাহলে ট্রেনটি প্ল্যাটফর্মে দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় লাগায় কত 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে কত যায়, 21 সেকেন্ডে যায় 84 কিলোমিটার পার আওয়ার, মানে মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে গুণ করলাম। কেন, আমরা জানি 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু আর 1 মিটার পার সেকেন্ড হচ্ছে 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেহেতু আমাদের কি ছিল, যেহেতু আমাদের ডিস্টেন্সটা দরকার, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা আমাদের মিটার পার সেকেন্ডে করলাম, দিয়ে 21 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা 6 দিয়ে করছি, 6 3 18, 6 14 84, 3 7 21, তাহলে কত পাচ্ছি 490 মিটার। 5 14 17, 7 7 49, 490 মিটার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। চলো, the mean of x and y is 400. The mean of x and y is 400. Okay, the ratio of x to y is 3:7. What is the value of y minus x? এটা একটা সহজই কোশ্চেন দেয়া আছে, ঠিক আছে। তো মিন অফ x and y দেয়া আছে 400। মিন মানে কি, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মিন মানে কি, নাম্বার অফ অ্যাভারেজ। সূত্র কি, অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল বাই নাম্বার অফ ডাটা, ঠিক না। যতটা আছে ডাটাগুলো টোটাল, টোটাল অফ দ্য ডাটা, ডাটা যারা আছে তাদের টোটাল প্লাস নাম্বার অফ দ্য ডাটা। তাহলে এটা হচ্ছে মিন, মানে অ্যাভারেজ দেওয়া আছে 400। ওকে, দুটো সংখ্যার এক্স আর ওয়াই এর, তাহলে এক্স আর ওয়াই এর মানে দুটো সংখ্যা, মানে এক্স আর ওয়াই তাদের অ্যাভারেজ মানে এক্স বাই ওয়াই বাই 2 ইকুয়াল টু দেওয়া আছে 400। তাহলে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে 800, এটা হচ্ছে টোটাল দেওয়া আছে, হ্যাঁ কিনা। এবারে এক্স আর ওয়াই এর অনুপাত কত দিয়েছে, এক্স আর ওয়াই এর অনুপাত দিয়েছে একটা 3, একটা দেওয়া আছে 7। তাহলে একটা যদি এক্স এক্স আমি যদি একটা ধরে নিচ্ছি, এক্সটাকে ধরে নিচ্ছি 3 কে আর ওয়াইটাকে ধরে নিচ্ছি 7 কে, হ্যাঁ কিনা। আর ধরার দরকার না, একটা 3 আর 7 যদি হয় টোটাল কত হবে 10 ইউনিট। তাহলে টোটাল 10 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত 800। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 80। আমাদের প্রশ্ন কি দিয়েছে y মাইনাস এক্স, তাহলে y মাইনাস এক্স ইকুয়াল টু কত যাচ্ছে, y মাইনাস এক্স ইকুয়াল টু 4 ইউনিট হবে, হ্যাঁ কিনা। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাবে, 80 গুণিত 4, অ্যান্সার হয়ে যাবে 320 ইউনিট, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তো হয়ে গেল। এবারে যখন কথা উঠে এলো অ্যাভারেজে, তাহলে অ্যাভারেজ থেকে আমাদের কি কি জানা দরকার এবং কোনটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ থেকে কোন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তো মনে রাখতে হবে অ্যাভারেজ থেকে আমাদের কি, অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার, অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার কত হবে সেটা। অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার কত, n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে সাম। তাহলে n দিয়ে ভাগ করলে সেই nটা থাকে না, n ইন্টু n প্লাস 1 এর জায়গায় হবে কিন্তু n প্লাস 1/2। তারপর হচ্ছে কি অ্যাভারেজ অফ, তারপরে আমরা কি করব, অ্যাভারেজ অফ ফার্স্ট ইন অড ন্যাচারাল নাম্বার, অড ন্যাচারাল নাম্বার কত হবে, ফার্স্ট ইন অড ন্যাচারাল নাম্বার কি মনে রাখবে n। অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ইভেন ন্যাচারাল নাম্বার কত হবে n প্লাস 1। অ্যাভারেজ অফ স্কোয়ার অফ, অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কত হবে, এটা হবে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর অ্যাভারেজ অফ দ্য কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার সেটা কত হবে n ইন্টু n প্লাস 1/2 তা হোল স্কোয়ার, এটা হচ্ছে টোটাল হয়, তাহলে একটা n রয়ে যাবে n ইন্টু n প্লাস 1/4। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন আমরা এই জিনিসগুলো করব। পরেরটা দেখো কি বলেছে, ডিভাইড 20609 between a and b such that the amount of a after 7 years is equal to the amount of b after 9 years. If the interest being compounded yearly at 3% per annum, okay, a দেয়া আছে কত 10601 10008, a 10609, b 1000, এইভাবে দেয়া আছে অপশনগুলো। তো বলছে 2609 টাকাকে যদি এর বি এর মধ্যে ভাগ করে দিই, এর 7 বছর পরে যত টাকা হবে, বি এর 9 বছর পরে যে টাকাটা হবে, দুটো যদি ইকুয়াল হয় 3% রেটে, তাহলে কত হবে। ওকে,
অ্যামাউন্ট, কোন একটা ইন্টারেস্ট রেটে অ্যামাউন্ট কত হয় আমরা জানি, সূত্র কি? যদি সূত্র দিয়ে করতে হয় না কম্পাউন্ড ইন্টারেস্ট এখন, তো যদি একটা প্রিন্সিপাল কিছু একটা থাকে নির্দিষ্ট রেটে, হ্যাঁ, এন বছরের জন্য, তাহলে আমরা জানি যে অ্যামাউন্টের ভ্যালু হয়ে যায় অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে বলো আমাদের 7 বছর পরে অ্যামাউন্ট কত হয়েছে? 7 বছর পরে অ্যামাউন্ট হবে কত? অ্যামাউন্ট 7 বছরে কত হবে? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার 7। প্রিন্সিপালও সেম আছে না? প্রিন্সিপাল দুটোর ক্ষেত্রে আলাদা, দুটো তো ভাগ করেছে, একটা এ টাকা একটা বি টাকা। ভালো করে দেখো, এটা হচ্ছে অ্যামাউন্ট এর, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে মনে করো এ টাকা 7 বছরে কত টাকা হবে? এ ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট? 3% রেটে, তাহলে 3/100 টু দি পাওয়ার 7। আর বি টাকাটা 9 বছরে কত হবে? বি ইন্টু 1 প্লাস 3/100 টু দি পাওয়ার 9। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত পাচ্ছি? দেখো তো, 103/100 টু দি পাওয়ার 9 বাই 103/100 টু দি পাওয়ার 7। তাহলে 9 বার থেকে 7 বার এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? এ বাই বি এর ভ্যালু হচ্ছে কত? কেবলমাত্র পড়ে থাকবে 2 বার। এবারে এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 10609/10000। তাহলে এই দুটোই যোগ করলেই কত চলে আসে? 20609। তাহলে এটাই তো টোটাল টাকা ছিল, এ আর বি এর কাছে এই টাকাটাই তো ছিল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, এ এর ভ্যালু যাচ্ছে 10609 আর বি এর জায়গায় আসছে 1000। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে এই 103 স্কোয়ারটা এত তাড়াতাড়ি আমি করলাম কি করে? তোমরা মনে হতে পারে মুখস্থ করে, সেরকম কিছু ব্যাপার না। 100-র পরে যে কোনো সংখ্যার স্কোয়ারের ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। যদি সংখ্যাটা 1 বেশি থাকে তাহলে আমি প্রথমে 1 এর স্কোয়ার লিখবো 0-1, তারপরে আরো 1 বাড়িয়ে দেবো, পুরো সংখ্যাটার সাথে হবে 102। মনে করো দিয়েছে 102 এর স্কোয়ার, তাহলে কত হবে? প্রথমে 2 এর স্কোয়ার বসাবো, কত হবে? 04। তার সঙ্গে আরো 2 যোগ করে দাও যে সংখ্যাটা ছিল তার সাথে, অর্থাৎ 102 এর সঙ্গে 2 যোগ করলে 104। জাস্ট লাইক মনে করো 104 দেয়া আছে, তাহলে প্রথমে 4 এর স্কোয়ারটা বসাবে, কত? 16। তারপরে এই পুরো সংখ্যাটার সাথে আরো 4 যোগ করে দাও, হবে কত? 108। এইভাবে করতে পারি। মনে করো 109 দেয়া আছে, তাহলে 9 এর স্কোয়ার কত? 81, আরো 9 অ্যাড করে দাও, অ্যান্সার কত হবে? 108। তো এইভাবে আমরা কিন্তু স্কোয়ারটা করেছি আর কি। ওকে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, এগুলো ভালো করে করতে হবে। এবং এখান থেকে আর কি কি জানতে হবে? এখান থেকে আমরা জানতে পারি গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও দিয়ে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায়। 2 বছরের জন্য গোল্ডেন রেশিও 2:1, 3 বছরের জন্য গোল্ডেন রেশিও হচ্ছে 3:3:1, 4 বছরের জন্য গোল্ডেন রেশিও 4:6:4:1, এরকম জানতে পারি। গোল্ডেন রেশিও দিয়ে কিরকম অঙ্ক করা যায়? ধরো একটা প্রশ্ন বলেছে, লেট আস এক্সাম্পল, যে ধরো কোশ্চেন বলেছে যে যে 5,000 টাকা প্রিন্সিপাল দেওয়া আছে, তো 5,000 টাকার 4% হারে, হ্যাঁ, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 50,000 টাকা দিয়েছে 4% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? সিআই কত? তাহলে 3 বছরের তুমি পড়লে 3 বছরের জন্য গোল্ডেন রেশিও বললাম 3:3:1। এটা যদি মনে রাখতে পারি, প্রথমে 4% বার করো। 50,000 4% কত টাকা? 4×5 = 20, তাহলে 2,000 টাকা, হ্যাঁ কি না? 50,000 4% মানে কত টাকা? 2,000 টাকা। তারপরে 2,000 আবার 4% বার করতে হবে। 2,000 4% কত হয়ে যাবে? 80 টাকা। তারপরে 80 4% আবার বার করতে হবে। 80 4% কত টাকা? 80 4% কত টাকা? 3.2। তাহলে টোটাল কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি আমরা? তাহলে এখানে পাচ্ছি 6,080, আর এটা তাহলে এখানে পাচ্ছি 6,000, টোটাল পাচ্ছি 6,083.2। এই টাকাটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, 50,000 টাকা 4% করে। প্রথমে 4% করলাম এটার, হ্যাঁ, 2,000 পেলাম। 2,000 4% কত করলাম? 80 টাকা পেলাম। এইভাবে আমরা পুরোটা পাই আর কি, এইভাবে গোল্ডেন রেশিওর সাহায্যে পাই। আর দুটো জিনিস মনে রাখতে হবে, যে যদি আমাদের বলে যে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স, সেটা কত হবে? r² / 100%, এটা একটা সূত্র। আর 3 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 3r² - 100 10,000 এই প্লাস 10,000 প্লাস r²/10,000 তার পার্সেন্ট। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে আর কি। ওকে, চলো নেক্সট পরেরটা। 9টা কি বলেছে? দুটো ইনলেট পাইপ আছে, তো দুটো ইনলেট পাইপ একটা অপরটার টুয়াইস ক্যাপেবল, একটার ক্যাপাবিলিটি একটার 2 গুণ ক্যাপাবিলিটি। There is also a third outlet pipe which can empty the fully tank in 10 hours but takes 2.5 hours to fill the tank completely. How many hours will it be taken
by the less efficient pipe to fill the alone. বলছে দুটো পাইপ আছে, একটা পাইপ দুগুণ কাজ করে অপরটার, সেখানে একটা তৃতীয় পাইপ আছে যেটা কেবলমাত্র খালি করে, সেই খালি পাইপটা দিয়ে 10 ঘন্টায় একা সে খালি করতে পারে, এবং তাহলে 2.5 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। ওই দুটো পাইপের সাথে যদি এই খালি পাইপটা অ্যাড করে দিই, তাহলে কত ঘন্টায় যে কম শক্তিশালী পাইপটা পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, যদি সি পাইপটা একা কাজ করে, সি কিরকম পাইপ? খালি করে পাইপ, অর্থাৎ নেগেটিভ পাইপ। দেখো, একটা পাইপ এন্ড সিস্টেমে যে ধরনের পাইপগুলো অ্যাড করে ভর্তি, সেগুলো হলো পজিটিভ পাইপ, আর যেগুলো জল বার করে দেয় সেগুলোকে আমরা বলবো নেগেটিভ পাইপ। তাহলে যে জল বার করছে সি, সে নেগেটিভ পাইপ, সে কত ঘন্টায় খালি করছে? 10 ঘন্টায়। এবং এ আর বি দুজনেই কিন্তু পজিটিভ পাইপ ছিল, এ আর বি দুজনেই কিন্তু পজিটিভ পাইপ ছিল। এবার এই দুটো পজিটিভ পাইপের যখন সি নেগেটিভ মিলে কাজ করে, তখন ভর্তি হতে সময় লাগে 2.5 ঘন্টা। ভর্তি কিন্তু হচ্ছে, ঠিক আছে? এইটাতে কি হচ্ছে? খালি হচ্ছে, এখানে ভর্তি হয়েছে। এবারে দেখো, তাহলে আমি পুরো ট্যাঙ্কটা ধরছি, আমি টোটাল এতে এলসিএম ধরছি 10, পুরো 10 ইউনিটের ট্যাঙ্ক ধরছি। তাহলে সি কি করছে? 10 ঘন্টায় 10 খালি করছে, তাহলে 1 ঘন্টায় খালি করবে কত? 1। তাহলে এর যে কাজ বা এফিসিয়েন্সি, এটা হচ্ছে -1, এফিসিয়েন্সি হচ্ছে -1, ঠিক আছে? আর এবিসি তিনজনে মিলে 2.5 ঘন্টায় ভর্তি করছে কত? 10। তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে 4। এফিসিয়েন্সি মানে হচ্ছে 1 ঘন্টায় কতটাকে ভর্তি করতে পারে, কত হবে? 4 ইউনিট। তাহলে এই যে এফিসিয়েন্সিটা, এটা ভর্তি করছে, কারণ তিনজনে মিলে তো আলটিমেটলি ভর্তি করছে 4 ইউনিট। তাহলে দেখো, সি যদি 1 ইউনিট খালি করতে পারে, আর এবিসি তিনজনে মিলে ভর্তি করছে কত? +4। তাহলে এখানে তো সি এর ভ্যালু -1, তাহলে এ আর বি আলটিমেটলি কত কাজ করছে? এ আর বি কাজ করছে 5 ইউনিট। 5 ইউনিট ভর্তি করছিল এ আর বি মিলে, সি এসে 1 ইউনিট খালি করে দিচ্ছিল, আলটিমেটলি 4 ইউনিট ভর্তি হচ্ছে। এই হচ্ছে ফান্ডা। কিন্তু এখানে একটা মজার বিষয়, এটা কার? এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি, কিন্তু আমাদের বলা আছে যে এ আর বি এর যে এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি দুগুণ। তাহলে এখানে বলাই আছে যে এ ইকুয়াল টু কি বলেছে? 2b। মনে করছে এটা ভালো পাইপ, এ ইকুয়াল টু 2b দেয়া আছে কিনা? তাহলে আমি বলতে পারি যে, কি বলতে পারি যে এ প্লাস বি যখন হচ্ছে 5, তাহলে আমরা এর জায়গায় 2b বসিয়ে দিলে, তাহলে 2b প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে 3b ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 5/3। তাহলে বি তো লেস এফিসিয়েন্ট, তাহলে বি হচ্ছে লেস এফিসিয়েন্ট, হ্যাঁ কিনা? আর এ হচ্ছে মোর এফিসিয়েন্ট। তাহলে বি 1 ইউনিট একদিনে খালি বা 1 ঘন্টায় ভর্তি করছে 5/3, তাহলে পুরো 10 ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত? 10/5/3। অ্যান্সার কত হবে? 10 গুণিত 3/5, তাহলে অ্যান্সার কত হবে? 6 ইউনিট, ঠিক আছে? সরি, 6 ঘন্টা। তাহলে এ আর বি এর মধ্যে যে বি, যে লেস এফিসিয়েন্ট পাইপটি, সে একা যদি কাজ করতো 6 ঘন্টায় পুরো কাজটা করতো। খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে? তো এটা করতে পারবে। চলো নেক্সট, পরের কোশ্চেনটা কি বলেছে? বলছে ইফ 11111 এরকম করে এনটা ডিজিট আছে, এরকম একটা নাম্বার আছে যেটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, এন এর যে সর্বনিম্ন ভ্যালু কত হতে হবে? এবারে যখনই একটা ডিভিজিবিলিটির অঙ্কতে দেখবো যে ডিভিজিবিলিটি বাই 9 আছে, যখন কোনো একটা সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই ডিভিজিবল হওয়ার ফর্মুলা কি, ফান্ডাটা কি? যখন কেউ 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কি হতে হবে? সাম অফ দ্য ডিজিটস 9 দিয়ে যেতে হবে, সাম অফ দ্য ডিজিটস ডিভিজিবল বাই 9 হতে হবে, হ্যাঁ কিনা? ডিভিজিবল বাই 9, এটা হচ্ছে মেন ফান্ডা। তাহলে সাম অফ দ্য ডিজিট, এখানে এনটা ডিজিট যদি যোগ করি, 1 + 1 + 1 + 1 + 1, তাহলে টোটাল যদি এনটা ডিজিট আছে, এনটা ডিজিটের যোগফল কত হবে? 5টা ডিজিট, 5টা 1 যোগ করলে 5 হয়, 6টা 1 যোগ করলে 6 হয়। তাহলে এনটা ডিজিট যোগ করলে কত হবে? এনটা 1 যোগ করলে হবে কত? এন। তাহলে এখানে মিনিমাম কত হতে হবে? তাহলে এখানে মিনিমাম, এটা 9 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য মিনিমাম কত হবে? 9 হতে হবে, তবেই তো যাবে, তাই না? মিনিমাম 9 হতে হবে, তবেই তো যাবে। এই হচ্ছে ফান্ডা, ঠিক আছে? তো ডিভিজিবিলিটির কথা যদি বলো, 2, 3, 5, 6, 7 এই ডিভিজিবিলিটি গুলোর সূত্রগুলো তো সবাই নিশ্চয়ই জানি আমরা। যেমন 2 দিয়ে হতে গেলে আমরা লাস্ট ডিজিটটাকে চেক করি, তাই না? যদি 4 দিয়ে দেখতে হয়, লাস্ট 2 ডিজিটকে চেক করি, যে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে যায় পুরোটাই যাবে। 8 দিয়ে যাওয়ার জন্য আমাকে চেক করতে হয় লাস্ট 3 ডিজিটকে। এই ফান্ডাগুলো আছে। 11 জন্য কি করতে হয়? অড প্লেস আর ইভেন প্লেস। অড প্লেস ডিজিট এবং ইভেন প্লেস ডিজিটের যে ডিফারেন্স, হ্যাঁ, অড প্লেস ডিজিট আর ইভেন প্লেস ডিজিটের যে ডিফারেন্স গুলো হয় তাকে চেক করতে হয়। তো সেই দিয়ে আমরা চেক করি। আবার কম্বাইন্ড ডিভিজিবিলিটিতে আমাদের খেয়াল রাখতে হয় কি, যদি কোনো একটা সংখ্যা এ বি এরকম ফর্মে থাকে, অর্থাৎ প্রথমে একটা 2 অঙ্কের সংখ্যা, তারপর একটা 2 অঙ্কের সংখ্যা বসে গেছে, ধরো 12
এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 101 দিয়ে ভাগ যাবে। যদি এবিসি, যদি একটা কোনো সংখ্যার ফরম্যাট এবিসি এবিসি এই ফর্মে থাকে তাহলে সেটা কত দিয়ে ভাগ যাবে? এবিসি এবিসি ফর্মে তাহলে 1001 দিয়ে ভাগ যাবে। এবং 1001 দিয়ে ভাগ যা মানে এটা 7 দিয়েও ভাগ যা, 11 দিয়েও যে ভাগ যা এবং 13 দিয়েও ভাগ যাওয়া। এটাকে বলা হয় কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল, সিডিআর, কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, 7 দিয়ে 11 দিয়ে যাওয়া মানে 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে যাওয়া মানে সেটা কিন্তু 1001 দিয়ে ভাগ যা। এবং যদি 6 অঙ্কের ডিজিটটা হয় সেটা দেখতে কিরকম হবে? একটা এবিসি এবিসি এই ফরম্যাটে থাকবে। ঠিক আছে, সংখ্যাটা এবিসি এবিসি এই ফরম্যাটে থাকবে। আবার কিরকম একটা বড় সংখ্যাকে, হ্যাঁ, ডিভিজিবিলিটি টেস্ট করার জন্য বিভিন্ন নিয়ম আছে। যেমন 7, 11, 13 জন্য আমরা যে কোনো একটা সংখ্যা যদি নিই আমরা, হ্যাঁ, সাপোজ আমরা একটা সংখ্যা নিয়েছি, লাইট মনে করেন একটা সংখ্যা নিয়েছি আমরা কি 5 to 7 4 3। তো এই সংখ্যাটা আমরা চেক করবো 7, 11 কিংবা 13 দিয়ে যাচ্ছে কিনা। কেমন করে চেক করবো? শেষ দিক থেকে তিনটে করে একটা বল পেয়ার তৈরি করবো। তো এখানে কিছু নেই, তো এখানে 0 বস করি, তো দিয়ে এই দুটো ডিফারেন্স করবো। এই দুটো ডিফারেন্স করলে কত হবে? মানে 743 আর 052 ডিফারেন্স করে, এখানে হবে 1 9 5 14 1 691। এই 691 যদি 7 দিয়ে যায় তাহলে পুরোটা 7 দিয়ে যাবে। এটা কি 7 দিয়ে যাচ্ছে? না। এটা কি 11 দিয়ে যাচ্ছে? না। 13 দিয়ে যাচ্ছে? না। তো এইভাবে আমরা চেক করতে পারি। ওকে, তো 10টা অঙ্ক আমরা এখানে শেষ হলো। আশা করি পুরো ক্লাসটা বা ক্লাসের বিষয়ের ফরম্যাটটা খুব ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে তাহলেও জানাবে, যদি মন্দ লাগে তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং অ্যাডভাইস দিও, তাহলে আমি তোমাদের রেকমেন্ড অনুযায়ী ক্লাসগুলো করানোর চেষ্টা করব। এবং আমি অনেকবার কথা দিয়েও আমার রেগুলারিটি অভ্যাসের কারণে অনেক কিছুই আমি কন্টিনিউয়াসলি করতে পারিনি। আমি চেষ্টা করছি এবারটা অন্তত যাতে পরীক্ষা অবধি রেগুলার ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করতে পারি। এবং এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু আমার অ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল উভয় জায়গাতেই তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সোমনাথ স্যার ম্যাথস। এবং যারা যারা মক দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার অ্যাপ সোমনাথ স্যার ম্যাথস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। আমি অ্যাপের লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি, অ্যাপ এবং ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ এভরিওয়ান।